আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের তৃতীয় ক্লাসে চলে আসছি। তো লাস্ট ক্লাসে আমি শেষের দিকে একটু অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে কথা বলেছিলাম। তারপর আমার কাছে মনে হলো যে সেটা আসলে খুব ভালোভাবে কমপ্লিটলি এক্সপ্লেন করা হয় নাই। তো আমি যতটুকু বলেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে যে ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইন করে থাকি। তো আমি আরেকটু আপনাদের সাথে এখানে ইনক্রিমেন্টিং থেকে একটু দেখাই। আসলে এখানে একটু বোঝার বিষয় আছে যে এখানে এম প্লাস ইকুয়াল সাইন মানে অ্যাসাইনমেন্ট অপারেটর 10 এটার পরিস্থিতিটা আসলে কিরকম একটু আপনাদেরকে বুঝাই বলি। যেমন ধরেন আমি যদি এমন লিখতাম, ধরেন এখানে এম এর ভ্যালু কত 15, তাই না? 15 ধরেন এটার ভ্যালু 15। এখন আমি যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে এখানে যদি লিখতাম এম প্লাস 10 এবং এটাকে যদি প্রিন্ট করি, দেখেন আমার কিন্তু এম ডিফাইন বলতেছে না, সেটাকে একটু আমরা প্রিন্ট করে নিই। দেখেন এখন কিন্তু এটা 25ই দেখাবে। আচ্ছা, তার আগে একটু সবগুলো ক্লিয়ার করে দিই, তাহলে ভালো হবে। আচ্ছা দেখেন এখানে আমি অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পর এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, একটু জুম করে দিই। দেখেন এখানে আমি যদি এম প্লাস 10 দিই, মানে এম এর ভ্যালু হচ্ছে আমার 15, তো 15-র সাথে যদি 10 যোগ হয় 25 হবে, তাই না? দেখেন এখানে তো তাই হচ্ছে। তো এটাকে যদি আমি শর্ট ফর্মে লিখতে চাই, যেটা অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস, সেটা হচ্ছে জাস্ট এম এর সাথে আমি এই প্লাস সাইনটা যদি আমি এখানে দিয়ে দিই, তাহলে এম প্লাস 10 মানে এম এর যে ভ্যালুটা তার সাথে 10 যোগ হয়ে গেলে ওই 25 এখানে থাকবে, সরি 35 থাকবে, কারণ যেহেতু 15 যেহেতু ভ্যালু 15-র সাথে যদি 10 যোগ হয় তাহলে আমার 35 হয়ে যাচ্ছে। তো এই অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। ঠিক সিমিলারলি মাইনাসের ক্ষেত্রেও তাই। হ্যাঁ, এখানে যদি 10 বিয়োগ করা হয় তাহলে 25 আসতেছে। এটা কিভাবে কাজ করতেছে? এখানে যে আমি মাইনাসটাকে এপাশে নিয়ে আসবো, এমটাকে আনলাম, মাইনাসকে এভাবে দিলে এভাবে জিনিসটা কাজ করতেছে। ঠিক এইখানে যে কাজটা করবে সেই কাজটাই যদি আমি এখানে মাইনাস দিয়ে দিই, তার মানে এম এর ভ্যালু যদি 10 বা 15 হয়ে থাকে, 10 যদি মাইনাস হয় তাহলে 15 থাকে। তাহলে 15 থাকে। এখানে কেন 15 দেখাচ্ছে? কারণ এখানে ভ্যালু এখন 35 হয়ে গেছে। এই জন্য আমি যদি 10 মাইনাস করি তাহলে কত আসবে এখানে বলেন তো? 5। একটু উলট পালট লাগতেছে, তাই না? আচ্ছা ধরেন আমি এখানে এম এর ভ্যালুটা দিয়েই দিই, তাহলে সবচেয়ে ভালো হয়। ধরেন এম এর ভ্যালু আমি এখানে 100 দিই। 100 থেকে যদি 10 মাইনাস করি তাহলে 90 হয়, তাই না? আর আগের যে ভ্যালু যা ছিল ওগুলো বাদ। এখন যেটা এম এর ভ্যালু দিছি এটাই এখন এম এর ভ্যালু। আচ্ছা এখন যদি এখানে এম কে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে দেখেন 900, কারণ এখন 90 হয়ে গেছে ভ্যালুটা। আচ্ছা তো এখানে আমি যদি এম এর ভ্যালু এম ইজ ইকাল টু যদি ধরেন যদি আমি অ্যাসাইন করি 12, তখন দেখবেন যে এটার ভ্যালু কত? 12-র সাথে যদি 10 গুণ করা হয় তাহলে 120। সিমিলারলি ডিভিশনের ক্ষেত্রেও তাই, একইভাবে তার মডুলাসের ক্ষেত্রেও তাই সিমিলারলি কাজ করতেছে। এক্সপোনেন্টের ক্ষেত্রেও একই। তো এখানে জাস্ট কি ঘটনাটা ঘটতেছে, আপনি জাস্ট এম কে যদি আগে নিয়ে আসেন আর এভাবে যদি লেখেন, যে ব্যাপারটা ঘটতেছে ঠিক এম কে কেটে দিয়ে যদি আমি এই অপারেটর গুলোকে এখানে ব্যবহার করি, সেই জিনিসটাই মানে এখানে শর্ট ফর্মে জিনিসটা অ্যাসাইনমেন্টের যে কাজটা এটা হয়ে গেল। এটাই হলো বিষয়। তা আই হোপ আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো যাই হোক, আজকে মূলত আমরা বিট ওয়াইজ অপারেটর নিয়ে কথা বলবো। বিট ওয়াইজ, তো আমরা জানি যে বিট কি জিনিস, না জানলেও আমরা সামনে দেখবো আরো, বা আপনারা একটু গুগল করে নিতে পারেন। কম্পিউটার আসলে এই ডিজিট গুলো বোঝে না, তো কম্পিউটারের ক্ষেত্রে দেখা গেছে যে এরকম একটা ভ্যালু তৈরি হয়। তো 15 বা 10-এর ক্ষেত্রে আমার রেজাল্ট হচ্ছে 4টা শূন্য লাস্টে 1010। 15-র ক্ষেত্রে 4টা শূন্য 4টা 1, এভাবে করে বিটগুলা কাজ করে। আপনার হচ্ছে 1 2, তারপর হচ্ছে 4, হ্যাঁ পজিশন এর ভ্যালুগুলো, তারপর হচ্ছে 8 16 32 64 এভাবে যায়। তো এখন এখানে নট অপারেটর বলা হচ্ছে। নট এর কাজটা আসলে কি? প্রথমে ও কি করবে, ওর ভ্যালু মানে এর ভ্যালুটা হচ্ছে
আপনার হচ্ছে 4টা শূন্য 1 0 1 0, তাই না? তো প্রথমে ও যেটা করবে নটের ক্ষেত্রে এইগুলোকে অপোজিট ভ্যালুতে রূপান্তর করবে। যদি শূন্য হয় এখানে, যদি শূন্য হয় এখানে 1 হবে, এখানে যদি 1 হয় এখানে শূন্য হবে। এভাবে করে একটা ভ্যালু আসবে, ধরেন এরকম একটা ভ্যালু আসবে 1 1 1, হ্যাঁ, তারপর হচ্ছে 0 1 0 1, এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, যাই হোক কেটে দিচ্ছি। তো ওই ভ্যালুটা যখন আসবে তাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। 2s কমপ্লিমেন্ট মানে কি? যেমন ধরেন অ্যাসাইনিং করব আমরা, এর সাথে 1 যোগ করব। 2s কমপ্লিমেন্ট হতে গেলে আমরা 1 যোগ করব। আমরা যদি 1 যোগ করি এই জায়গাটাতে তখন একটা ভ্যালু আসবে। তো ওই 1 যে যোগ করব ওইটা কার সাথে যোগ করব? এটা কি যে চেঞ্জ করছি যেটাকে ওইটার সাথে 1 যোগ করব, নাকি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথেই যোগ করব? মূলত 10 এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 10 কে রিপ্রেজেন্ট করে। তো এই ভ্যালুর সাথে আমরা 1 যোগ করব। তো আপনি বলতে পারেন ভাই তাহলে প্রথমে উল্টায় নিলাম, ফ্লিপ করে নিলাম, একটা ভ্যালু করে নিলাম, তারপরে আবার আমি এটাকে আবার এই ফর্মেই আনলাম, তাহলে তো এখান থেকে আমরা সেম ভ্যালুটাকেই রেখি করে দিতে পারি। মানে মূলত আমার প্রথমে এটা হচ্ছে 10 এর ভ্যালু, এই ভ্যালুর সাথে এই ভ্যালুকে যখন ফ্লিপ করতেছি, উল্টাই দিচ্ছি সব জায়গা থেকে, তখন আমার ভ্যালুটা কি হচ্ছে 1 2 3 4, তারপরে 0 1 0 1 এরকম হচ্ছে। ঠিক আছে, এই যখন আমি আবার এটাকে উল্টাবো 2s কমপ্লিমেন্ট করব, তখন ওর ভ্যালু আবার এরকম হয়ে যাবে 0 0 0, তারপর হচ্ছে 0 1 0 1। দুঃখিত, এটা হবে 1 0 1 0 1 0 1 0। দেখেন এতটুকুর কথা চিন্তা করেন, তো এটার সাথে এটার মিলতেছে কিন্তু। তো প্রথমে আমরা এটাকে রিভার্স করলাম, রিভার্স করার পরে এরকম হয়ে গেল ভ্যালুটা, তারপর এটা আবার পুরোটাকে রিভার্স করব, আগের জায়গায় ফিরে আসবে। তখন এই ভ্যালুটার সাথে আমরা যোগ করব 1 যোগ করব। এই হলো বিষয় এখানে ঘটতেছে। যদিও এটা আমাদের মানে 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্টের কাজ না, তো সুতরাং ওইটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তো যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আগে যদি আমার শূন্য থাকে, শূন্য যদি থাকে তাহলে আমার মাইনাস ফর্ম হবে, আর যদি 1 থাকে তাহলে পজিটিভ থাকবে, মানে এই সাইনের ক্ষেত্রে। তো 1 যোগ করার পর যে ভ্যালুটা হবে আমার দেখতে হবে যে এখানে কি পজিশনে আসতেছে। এখন ধরেন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই মাইনাস কিভাবে হচ্ছে? মাইনাসটা হচ্ছে, ধরেন আমার এটাকে যখন আমি এই ভ্যালুটাকে যখন আমি ফ্লিপ করলাম, রিভার্সে লিখলাম, তখন তখন আমার কি হচ্ছে, এখানে এই যে ভ্যালুটা লেফট মোস্ট যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি 1 হয় সেক্ষেত্রে আমার মাইনাস হবে, আর এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে পজিটিভ মানে প্লাস হবে। তো এইটা মাইনাস বা প্লাসের বিষয়টা এখান থেকে আমরা জানতে পারি। তারপরে ভ্যালুটা কত হবে, ভ্যালুটা কত হবে সেটা পেতে গেলে আমাকে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে, এখান থেকে আবার উল্টা যেতে হবে। তাহলে কি হলো, আমার হচ্ছে 4টা শূন্য হবে, তারপরে এটার ভ্যালুটা হবে কি 1 0 1 0। এর সাথে আমি কি করব, যোগ করব 1। তো এইটাকে যদি যোগ করার পর যেই ভ্যালুটা আমি পাবো, ধরেন এখানে যোগ 1 করলে হয়তো এরকম আসবে 4টা শূন্য 1 0 1 1 এরকম আসবে। তো এইটার ভ্যালুটা আসলে কত, এইটার ভ্যালুটা আসলে কত, এটার ভ্যালুটা দেখা গেছে যে 11। তো আমরা একবার ফ্লিপ করার পরে মাইনাস ভ্যালু পাচ্ছি, আর দ্বিতীয়বার ওটাকে আবার ফ্লিপ করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুর সাথে 1 যোগ করলে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা মূলত আমাদের 11 কে রিপ্রেজেন্ট করতেছে। তো এইভাবে মূলত বিটওয়াইজ অপারেটর কাজ করে। তো আমরা যদি বি এর ক্ষেত্রে দেখি, এটা আপনাদের হোমওয়ার্ক। প্রথম কাজ হচ্ছে এটা পুরোটা রিভার্স হবে, রিভার্স হলে কি হবে, এরকম 4টা 1 হবে আর 4টা শূন্য হবে। তো ঠিক লাস্টের লেফটের লাস্ট মানে লেফটের দিক দিয়ে প্রথম ভ্যালু যদি 1 হয় তাহলে আমার এটা কি হবে, তাহলে এটা আমার নেগেটিভ হবে, আর যদি এটা 0 হতো তাহলে আমি বলতে পারতাম এটা পজিটিভ ভ্যালু।
তো এই সাইনটা আমরা পেতাম। তো এটা গেল। তারপরে হচ্ছে যে আমার এটাকে আবার আগের জায়গায় আনতে হবে, আগের জায়গায় চলে আসবে। তারপর যদি আমি 1 যোগ করি, 1 যোগ করার পর যেটা হবে, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে মূলত আমার এই ভ্যালুটা, যেটাই হোক সেটাই আমরা এই ভ্যালু হিসেবে ধরবো। তো এইটা হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট। তো আমার মনে হয় আমরা বুঝতে পারতেছি। তো যদিও এখানে আমি বিটওয়াইজ অপারেটর নিয়ে বলার চেষ্টা করতেছি, তো কিভাবে ডিটেলে কাজ করতেছে সেটা আর গেলাম না। তো যা বলছে আমার মনে হয় এটাতে আপনারা বুঝতে পারবেন। এবার আসেন আমরা বিটওয়াইজ এন্ড নিয়ে কাজ করব। বিটওয়াইজ আসলে কি বোঝাচ্ছে? বিটওয়াইজ মানে আমাদের যে বিট আকারে কম্পিউটার ব্যাকএন্ডে যে কাজ হয়, মানে আপনার র লেভেলে যেভাবে কাজ করে, ক্যালকুলেশন গুলো করে, সেই বিষয়টা আর কি। আবারও ধরেন এখানে আমি ভ্যালু নিলাম, এ এর ভ্যালু 10 নিলাম। 10কে বিটওয়াইজ আমি যদি কনভার্ট করি তাহলে এরকম একটা ভ্যালু আসে, 0 এবং 1, এর বাইরে আসবে না ভ্যালুগুলো। তো এখানে যেটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, যে বোথ করসপন্ডিং বিটস আর 1, দ্য রেজাল্ট ইজ 1, মানে যদি ইফ দ্য বোথ করসপন্ডিং বিটস আর 1 তাহলে দ্য রেজাল্ট ইজ 1। আচ্ছা, আর আদারওয়াইজ 0। এটা হচ্ছে বক্তব্য। তাহলে দেখেন এইটার এ এবং বি এর কথা বলতেছি। তার মানে আমি যদি দেখি যে যদি করসপন্ডিং ভ্যালু যদি সবগুলো 1 হয়, এটা যদি 1 হয়, এটা আর এটা 1 হয়, তাহলে আমার ভ্যালু হবে 1। আর এটা যদি আপনার সরি, এটা যদি আপনার 1 হচ্ছে তাহলে আমার 1 হচ্ছে, আর এটা যেহেতু 1 না, এটা যেহেতু 1, দুইটাই যেহেতু 1 হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার এটা 0 হবে। তো একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে যাবে। তো এটা 0 তাহলে 0, এটা 0 0, এটা 0। এখন আলটিমেটলি কত আমার আসতেছে? ধরেন 1 0, তাহলে আমার এখানে 0 আসলো। 1 1, তাহলে 1 আসলো। তারপরে ধরেন এখানে 1 0, মানে 0 হবে। আচ্ছা, তারপরে লাস্টে হচ্ছে আমার কত? এটা 1 এটা 1, তাহলে আমার 1 হলো। 1 0 1। তারপরে এখানে দুইটাই 0, তার মানে সবগুলোই এখানে আমি 0 দিয়ে দিচ্ছি। 1 2 3 4, দেখেন স্পেস দিয়ে দিলাম। দেখেন তাহলে এই ভ্যালুটার সাথে মিলতেছে কিনা। এটা মিললে কিন্তু আমরা জানি যে এই ভ্যালুটার সমান সমান 10, তাহলে কিন্তু দেখেন এ এন্ড বি দিলে 10 আসতেছে। ক্যালকুলেশন বুঝতে পারছেন? যদিও আমাদের বিটওয়াইজ কিভাবে কাজ করে দেখানোর বিষয় আজকে না, জাস্ট আমরা অপারেটরটা দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ড দিয়ে আমরা এন্ড অপারেটর, মানে এন্ড বিটওয়াইজ অপারেটরকে ব্যবহার করে থাকি। প্রিন্ট করলে এই আসবে। আচ্ছা, এখন যদি আমি ধরেন 15 দেই, 15 দিলে তখন দেখা যাবে যে আমার অন্য একটা ভ্যালু আসবে যদি এখানে আমি 15 দিতাম। ঠিক আছে? এই তো এ এন্ড বি যদি আমি বিটওয়াইজ অপারেটর দিই তাহলে আমার 10 আসে। আচ্ছা, এবার আসেন বিটওয়াইজ অর। এই সাইনটা বিটওয়াইজ অর এর, এই যে এই সাইনটা, এটা ইন্টারের উপরে। এই সাইনটা যদি শিফট দিয়ে আমি চাপ দিই, ইন্টারের উপরে একটা বাটন আছে, শিফট দিয়ে যদি আমি চাপ দিই তাহলে এই সাইনটা আমরা পাবো। এটার কাজ কি? The bitwise OR operator compares each bit of the two operands, মানে এই দুইটা অপারেন্ডের প্রতিটা বিট চেক করবে সে। চেক করার পর কি হবে? If at least one of the corresponding bits is 1, the result is 1, otherwise the result is 0. তো এইটার সাথে এটার কম্পেয়ার করে সে দেখবে যে কোনো একটা যদি 1 হয়, উপরটার সাথে উপরে এটা 1 যদি মিল হয়, তাহলে দেখেন আমার ভ্যালু হবে 1। তো যেটা বলতেছিলাম যে এখন এইটার ভ্যালু আর এটার ভ্যালুর মধ্যে যে কোনো একটা 1 হলেই কিন্তু আমার রেজাল্ট হিসেবে 1 চলে আসবে। দেখেন তার মানে এখানে প্রতিটার মধ্যে কিন্তু কোনো না কোনোটা একটা 1 আছে, তার মানে সবগুলো আমরা 1 দিতে পারি। আর এইগুলো তো দেখেন দুইটাতেই কিন্তু 0, তাহলে আমার 0 হবে। তো এই যে ভ্যালুটা, তার মানে এই ভ্যালুটা কিসের সাথে মেলে? এটার সাথে মেলে। তো আমি এ অর অপারেটর বি যদি দিই তাহলে কি হচ্ছে, আমার এই ভ্যালুটা আসতেছে। এই ভ্যালুটা দেখা যাচ্ছে এটার সাথে 15 সাথে মেলে, তো এই জন্য ও 15 দিচ্ছে। এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অর অপারেটর। ঠিক আছে, গেল। এবার আসি আমরা বিটওয়াইজ এক্সঅর অপারেটর, এই সাইনটা।
তো এই সাইনটা দিয়ে XOR আমরা বোঝাই। তো এটা কিভাবে কাজ করে? দ্য বিট ওয়াইজ XOR অপারেটর কম্পেয়ারস ইচ বিট, প্রতিটা এই এটার সাথে এটা কম্পেয়ার করে ইচ বিট অফ দ্য টু অপারেন্ডস, দুইটা অপারেন্ডের ক্ষেত্রে। ইফ দ্য করেসপন্ডিং বিটস আর ডিফারেন্ট দ্য রেজাল্ট ইজ 1। এটা হচ্ছে উল্টা, অরের উল্টা, মানে এইটা আর এটা যদি ডিফারেন্ট হয়, মানে উপর প্যারালালি যদি ডিফারেন্ট হয়, যেমন 0 আর 1 এটা কিন্তু ডিফারেন্ট, তাহলে এটার ভ্যালু 1 হবে। অরের ক্ষেত্রে কি ছিল, যে কোনো একটা 1 হলেই ও 1 দিয়ে দিচ্ছিল, আর এখানে হচ্ছে দুইটাই যদি ডিফারেন্ট হয় একে অপরে তখন 1 হবে। আবার যেমন 1 আর 1 সেম, তাহলে কিন্তু এখন আর 1 হবে না, এখন কি হবে, 0 হবে। তাহলে ভ্যালুটা কত হবে দেখেন, আমরা একটু করে দেখি। প্রথমে হচ্ছে আমার দুইটাই ডিফারেন্ট, আমার এখানে 1 হলো, তারপরে হচ্ছে দুইটাই সেম, তারপর আমি এখানে 0 দিলাম, তারপরে দেখা গেছে যে এই দুইটা ডিফারেন্ট, 1 দিলাম, দুইটাই সেম, 0 দিলাম, এগুলো সবগুলোই সেম, তাহলে আমি 3টা 1 দিলাম। সেম হলে ডিফারেন্ট হলে 1 দিব, আর সেম হলে কি দেব, 0 দেব, তাই তো? আচ্ছা, তো এখন এই যে 0 3 4টা 0 আর 0 1 0 1, এই তো বিষয়। তো এটা রেজাল্ট আমার কি আসতেছে, 5 আসতেছে। এইটার ভ্যালুটা আপনারা ক্যালকুলেট করে দেখলে বুঝতে পারবেন 5। দেখেন, বিটস আর ডিফারেন্ট, দ্য রেজাল্ট ইজ 1। যদি বিটস, এই ইন্ডিভিজুয়াল বিটস যদি ডিফারেন্ট হয় তাহলে 1 হবে, আর যদি সেম হয় তাহলে 0 হবে। তো সেভাবে আমি জিনিসটা লিখছি। তো এটার ভ্যালুটা আসলে 5 আসে। সুতরাং যদি a XOR b দেন তাহলে এই ভ্যালুটা আসবে, আর এটাকে যদি আমি ডেসিমেলে ক্যালকুলেট করি তাহলে এই 5 আসবে, এই 5 ভ্যালুটা আসবে। যাই হোক, এইভাবে আমাদের এটা একটা অপারেটর, এটা XOR অপারেটর, এটা আমরা লিখলাম। তারপর হচ্ছে লেফট শিফট অপারেটর। দেখেন, ধরেন আমি যদি বলি a কে লেফট শিফট করো দুই দিকে, মানে 2 স্টেপে, ধরেন এই যে ভ্যালুটা, এই টোটাল ভ্যালুটা আমি 2টা ঘর বাদ দিব, আর এই জায়গাটা ফাঁকা। তো এই টোটালটাকে যদি আমি এই 2 স্টেপ সামনে নিয়ে আসি, তাহলে এই 0, এই দুইটা 0 এই 0-র উপর পড়বে, আর এই 1 0 এই 1 0 এই দুইটা 0-র উপর পড়বে, আর এই 1 0টা এই 1 0 উপর এসে পড়বে, আর এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে এখানে 2টা 0 আমরা বসাই দেব, তাহলে আমার কত হচ্ছে, এরকম হবে ভ্যালুটা। দেখেন, এরকম একটা ভ্যালু হবে। বি এর ক্ষেত্রে দেখেন, বি এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, এই টোটালটা সামনের এই 2টা আমার মিসিং হবে, তো টোটালটা আমার 2 স্টেপ সামনে আসবে। 2 স্টেপ সামনে আসলে এই 2টা 0-র জন্য তো আর কোনো জায়গা নেই, এই 0গুলো বাদ হয়ে যাবে, আর এই 0টা সামনে এই 0-এর সাথে মিলে যাবে। তখন আমার কি হবে দেখেন, 2টা 0 2টা 1, আর এই 2টা 1 থাকলো, আর এখানে কিন্তু 2টা ফাঁকা তৈরি হলো এই লেফট সাইডে, তখন এখানে 2টা 0 দিয়ে দেবো। তো এটার ভ্যালু যা হবে সেই ভ্যালুটাই এখানে দেখাবে। তো এটার জন্য আমার আসতেছে 60, আর এটার জন্য আসতেছে আমার 40। তো এইটা, এই যে 2 স্টেপ লেফট আমরা যদি দিই তাহলে এরকম একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে? এই আর রাইটের ক্ষেত্রে উল্টাটা। রাইটের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা একটু লিখে নিই তাহলে ভালো হবে। এখানে প্রিন্ট পেস্ট করে দিলে ভালো হবে। ধরেন এরকম, রাইটের ক্ষেত্রে যেটা হবে, এই যে টোটাল ভ্যালুটা, একটু এরকম হলো কেন, আচ্ছা এটাকে, এই যে টোটাল ভ্যালুটা, এটা হচ্ছে আমার এই 15 বা বি এর জন্য ভ্যালুটা, ঠিক আছে, বিট ওয়াইজ। তো এটাকে যদি আমি রাইটের দিকে নিই, পুরোটাকে যদি রাইটের দিকে নিই, তাহলে কি হচ্ছে, আমার এই 2টা ভ্যালু কিন্তু তার জায়গা থেকে সরে গেল, আর এই 2টা ভ্যালু
এই 1 1 এরা কিন্তু এই 1 1 এর উপর এসে পড়বে, আর এদের জায়গা নাই, এদের জায়গা থাকার জায়গা নেই, ওরা বাদ। আর এরা কি করলো, 2 স্টেপ সামনে আগে আসলো, মানে ডান পাশে। এখানে একটা ফাঁকা তৈরি হবে না? তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে একটু দেখাই তো। এখানে আমাদের এরকম আসবে 1 1, তারপর এখানে 2টা শূন্য চলে আসলো, আর একটা স্পেস দিয়ে এখানে 2টা শূন্য থাকবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু 2টা ফাঁকা জায়গা তৈরি হলো, তখন এখানে আমরা আরো 2টা শূন্য দিয়ে দেবো, মানে ফাঁকা জায়গা আমরা শূন্য দিয়ে ফিল আপ করে ফেলবো, সহজ কথা। এইটা করলে এটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে 2, এই ভ্যালুটা হচ্ছে 2 কে রিপ্রেজেন্ট করে, তো কনভার্ট করলে 2 হয়। এভাবেই আমরা রাইট শিফট অপারেটরকে ব্যবহার করতে পারি, লেফট শিফট অপারেটরকে এভাবে আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে একটা অপারেটরের এক্সাম্পল দিলাম। এটা নিয়ে সামনে অনেক কাজ আছে, যখন আমরা এই বিটওয়াইজ কাজ করব তখন এগুলো লাগবে আর কি। এখন ওরকম কোনো প্রয়োজনীয়তা নাই, জাস্ট পাইথনে এই প্রয়োগগুলো হয় সেটা জাস্ট জানলেন। সহজ কথা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। লেফটে যাওয়ার ক্ষেত্রে পুরোটা 2 স্টেপ লেফটে যাবে, 2 স্টেপ লেফটে গেলে এই 2 অংশ মুছে যাবে, আর এখানে 2টা ফাঁকা তৈরি হবে, ফাঁকা জায়গায় 2টা শূন্য দিয়ে দেবো, খালাস, আমাদের কাজ শেষ। আর রাইটের ক্ষেত্রে এই পুরোটাকে যখন আমি 2 স্টেপ রাইটে নেব, আমার ঘর কিন্তু ফিক্সড, এখানে আমার 8টা ঘর আছে, 8টা কিন্তু ফিক্সড। তো আমি যখন 2 স্টেপ রাইটে নেব, মানে ডান দিকে নেব, তখন কিন্তু আমার এই এখান থেকে লাস্টের 2টা বাদ যাবে, আর এই 10টা কিন্তু এর জায়গায় এসে পড়বে, আর এদিকে কিন্তু 2টা ফাঁকা তৈরি হবে, এই ফাঁকায় আমি 2টা শূন্য দিয়ে দেবো। এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছেন? এই গেল। আর না বুঝতে পারলে সমস্যা নেই, এই জিনিসগুলো ভাবে কাজ করে, এই অপারেটর আছে, এতটুকুই জানলেন। আর কিভাবে কাজ করে একটু টুকটাক বললাম, আমার মনে হয় এতেই আপনাদের হবে আর কি। আচ্ছা, ইন অপারেটর মানে কি? দেখেন, পাইথনের একটা মজার বিষয় হলো যে, মানে এটা সিনট্যাক্স গুলো দেখলে না বোঝা যায় যে কি মিন করে। এটা একটা হিউম্যান রিডেবল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা মজার বিষয় আমার জন্য, আপনাদের জন্য আশা করি মজার হবে। তো আমি একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে ধরেন একটা স্ট্রিং লিখলাম, ওয়েলকাম টু কোড টু লার্ন লিখলাম, আমার চ্যানেলের নাম। তো এখন আমি প্রিন্ট করে বলতেছি যে চেক করে দেখ রে ভাই, এই লেখার মধ্যে কোনো জায়গায় এই 2 এর সাথে কোনো মিল আছে কিনা, এই 2 TO2। তো যদি মিল থাকে, এই ইন অপারেটর চেক করে আমাকে বলবে ইয়েস অর নো, আর এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো ধরেন আমি এখন দেখেন ট্রু, আর এখানে যদি ট্রু দিয়ে 1 দিতাম, দেখেন বলতো ফলস, এরকম 2 দিয়ে 1 বলে কিছু নাই। আচ্ছা, ট্রু TO2 2 দিলে আছে, পাওয়া গেছে, এই যে 2 কে পাওয়া গেছে, তার মানে ও ট্রু দিছে, মানে এটা সার্চ করার মতো অনেকটা। এবার আসেন, এর মধ্যে দেখেন ওয়েলকাম টপ কোড টু লার্ন, 2 এর জায়গায় পি দিছি, দেখেন ট্রু দিচ্ছে। কেন ট্রু দিচ্ছে? ও কিন্তু এতটুককে ধরতেছে, এই TO কে ধরতেছে, পি কে ধরতেছে না। আমার কথা হলো, আপনি যদি এখানে ধরেন 1 দিয়ে দেখি আমাদের কি হয়, দেখেন 1 দিলে ট্রু দিবে, মানে এতটুকু আছে মানে ইটস ওকে, এতটুকু আছে মানে ওকে। কিন্তু যদি এরকম করে দিতাম, এখানে যদি 1 দিয়ে দিতাম, তাহলে কিন্তু ফলস বলতো, দেখেন ফলস বলতেছে, মানে TO আছে বাট পাশাপাশি নাই, সেজন্য ও ফলস বলছে। এখন TO আছে, তার মানে ও ট্রু দিল। আচ্ছা, আরেকবার আমরা একটু ট্রাই করে দেখি, যে আরেকটা আমরা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে এখন আমরা দেখব যে SUBS সাবস এটা আছে কিনা। দেখেন এখানে তো কোনো জায়গায় SUB নাই, তো এখন আমরা চেক করে দেখি এটা আছে কিনা, দেখেন ফলস, তার মানে SUB দিয়ে কিছুই নাই। যদি এখানে আমার ধরেন একটা জায়গাতে S দিলাম, SUBS দিলাম, ধরেন আমি যদি এখানে আমি শুধু বলি S আছে কিনা, দেখেন ও ট্রু দেবে, মানে ও একটা S ও পাইছে, মানে ট্রু, ইটস ওকে। আচ্ছা, এখন দেখি SUB আছে কিনা, দেখেন ফলস নাই, মানে এরকম কিছু নাই, এটার সাথে মিল করে কোনো কিছু এই স্ট্রিং এর ভিতরে নাই। আচ্ছা, ফলস আমাকে দিয়ে দিল, সেটার কি হলো? এটা তো হ্যাঁ, নট ইন অপারেটরস, এখানে 6, এখানে তো 6 না 7 হবে, হ্যাঁ, নট ইন অপারেটরস। নট ইন অপারেটরস এর কাজ কি, এটা এখানে এভাবে এসে গেল কেন?
হ্যাঁ, এটা তো গেল আমাদের ইন অপারেটর না, এটা হবে হচ্ছে আমাদের নট ইন অপারেটর, একটু ভুলে গিয়েছিল। আচ্ছা, এখন দেখবো যে নট ইন অপারেটর। তো আমি এটা একটু উল্টা, এটা কিরকম, আগে আমরা লজিক্যাল অপারেটর করছি, সেখানে কিন্তু আমরা দেখছি নটের ব্যবহারটা। তো ওকে বলা হচ্ছে যে আমি বলতেছি যে এই স্ট্রিং এর মধ্যে সাবস SUBS সাবসটা নাই, সাবস নাই ইন ST1, সাবস নাই এই ST1 এর ভেতরে। তো ও যদি না পায় তাহলে বলবো ট্রু। দেখেন এটা হচ্ছে উল্টা, আমি বলতে চাচ্ছি যে ভাই আমি মনে করি এই SUBS সাবস অথবা আমার নাম দিয়ে দিই ইমরান, ইমরান এর মধ্যে নাই, এর মধ্যে নাই, ও বলবে ট্রু, ইউ আর রাইট স্যার, ইমরান আসলে এর মধ্যে নাই। এরপরে যদি বলি আবার আরেকটা সেশনে যাই, সেখানে যদি বলি আমি বলতে চাচ্ছি টু এই S2 ST2 এর মধ্যে নাই, এখন টু কে আছে, আছে, তাহলে কিন্তু এখানে ফলস হবে। কেন ফলস হলো, টু তো আসলে আছে, আমার স্টেটমেন্ট সঠিক না, এই জন্য ফলস দিছে। যদি আমি এখানে লিখতাম ইমরান নট ইন ST2 তাহলে কিন্তু ট্রু দিত, কারণ আসলে ইমরানের ভেতরে নাই, আসলে ইমরান এর ভেতরে নাই। তো এটা একটু ঘোরায়, এটার কেন প্রয়োজনীয়তা সামনে যখন আমরা প্রজেক্ট করব প্রজেক্টে বুঝতে পারবো এগুলোর প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এবার আসেন আরেকটা এক্সাম্পলে, এখানে বলা হচ্ছে অ্যাসাইনিং আ স্ট্রিং, আচ্ছা গেল, এটা একটা স্ট্রিং নিলাম, তারপর হচ্ছে আমরা বলবো যে টু নট ইন ST3, দেখি তো কি আসে, ফলস। কেন ফলস আসলে, টু কিন্তু আসলে আছে, আমরা যখন নট বাদ দিব দেখেন তখন কিন্তু ট্রু বলবে, কারণ কি ট্রু কিন্তু এই জন্যই দিচ্ছে কারণ টু কিন্তু আছে, এই দেখেন টপের আগে যে দুইটা লেটার ছিল ও কিন্তু TO, সুতরাং ও ট্রু বলতেছে। আর যখন নট দেবো উল্টা হয়ে যাবে, দেখেন ফলস, মানে ও বলতে চাচ্ছে যে টু আসলে এর ভিতরে আছে, কিন্তু আমি যে স্টেটমেন্টটা দিছি টু নট ইন, এটা আসলে সঠিক না, এই জন্য ফলস সে আমাকে দিছে। এই হচ্ছে আমাদের নট ইন অপারেটর। ইন অপারেটরটা খুবই সহজ, ইনের অপোজিটটা হচ্ছে নট ইন অপারেটর। এটা তো গেল নট ইন অপারেটরের ঘটনা, নট তো দেখলাম, ইন অপারেটর, নট ইন অপারেটর, আবার নট ইন অপারেটর, নট ইন অপারেটর আসছে, এটা আমরা স্কিপ করি, এটা দরকার নাই। এখন আমরা ইজ অপারেটর দেখব। ইজ অপারেটরের কাজ হচ্ছে অনেকটা সমান সমানের মতো আবার সমান সমান না। কিরকম, আমার কথা হচ্ছে এখানে একদম হুবহু হতে হবে, সেম লোকেশনের হতে হবে, রেফারেন্সটা সেম লোকেশনের হতে হবে, তাহলেই আমরা বলবো ওরা সেম। যেমন ধরেন এই যে 10 আর এই যে B10, এরা কিন্তু দুই জায়গাতে এই ভ্যালুকে লেখা হয় নাই, এক জায়গায় লেখা আর ট্যাগ করে দেওয়া হয়েছে, হ্যাঁ A এর জন্য আমি 10 দিচ্ছি, B এর জন্য আমি 10 দিচ্ছি, আলাদা আলাদা কিন্তু লেখা হয় নাই। তো এটাকে যদি আমি রান করে ট্রু দিবে, কেন ট্রু দিচ্ছে, যেমন ধরেন এখানে যদি আমি একটু প্রিন্ট করি, প্রিন্ট ধরেন আইডি দেই, মানে ওদের যে অ্যাড্রেস A, আবার ধরেন প্রিন্ট আইডি যদি আমি দেই B, দেখেন দুইজনের অ্যাড্রেসই কিন্তু সেম, খেয়াল করছেন, সেম কিন্তু একদম হুবহু সেম। তার মানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু রেফার করতেছে A কে এবং B কে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো সেই অর্থে তারা কিন্তু সেম। তো ওইটা কি সেম কিনা এইটা দেখার জন্য আমাদেরকে A is B দিলে আমরা ট্রু পাবো। আমরা কিন্তু এমন না যে A equal to B, এরকম না, আমরা চিন্তা করব যে ওদের লোকেশন ইজ সেম, মানে তারা একেবারে হুবহু সেম, সেই অর্থে ইজ ব্যবহার করি আমরা অপারেটর হিসেবে, করলে আমাদেরকে ট্রু দিলে বুঝতে পারবো দে আর সেম। আচ্ছা দেখেন এখানে দেখতে সেম 10,
আবার 10 স্ট্রিং, ওরা কি আসলে সেম? দেখতে সেম, বাট তারা কিন্তু সেম না। দেখেন আমি যদি ইজ দিই ফলস বলবে। ধরেন ওদের আমরা লোকেশনটা যদি একটু দেখি, প্রিন্ট ধরেন আইডি এ, প্রিন্ট আইডি বি। দেখেন দুইজনে কিন্তু দুই রকম অ্যাড্রেস, খেয়াল করছেন? তার মানে দে আর নট সেম। তখন সে কি দিবে? ফলস দিবে। এটা হচ্ছে ইজ অপারেটরের কাজ। আচ্ছা, চেক করে দেখবে যে এটা ইজটা ঠিক আছে কিনা। আচ্ছা, এবার হচ্ছে ইজ নট অপারেটর। ঠিক ইজ এর অপোজিট আর কি। ইজ নটটা যদি ট্রু হয়, মানে আমি বলতেছি এখানে এ আসলে বি না। এখন এইখানে আমরা জানি এ এর ভ্যালু আর বি এর ভ্যালু সেম, সুতরাং তাদের অ্যাড্রেসও সেম অ্যাড্রেস থেকে জাস্ট ওরা ট্যাগ শেয়ার করে দিচ্ছে ওদেরকে। তো এখন দেখি কি হয়। ফলস কেন বলতেছে বলেন তো? এ তো আসলে বি এর ভ্যালুকেই রিপ্রেজেন্ট করে এবং একই জায়গা থেকে তাদের ভ্যালু ওরা পাচ্ছে। সুতরাং এটা তো যে আমরা স্টেটমেন্টে দিছি এ আসলে বি না, এ ইজ নট বি, তো এটা তো আসলে ফলস। দ্যাটস ওয়াই ফলস দিচ্ছে। বাট এ ইজ বি দিলে কিন্তু আবার ট্রু দিত, তাহলে স্টেটমেন্ট সঠিক আসতো। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে আবার সঠিক যে এ কিন্তু আসলে বি এর সমান না। এটা হচ্ছে সমান বলতে আমি বলছি যে যাদের লোকেশন সেম না তারা একই রকম না। এ হচ্ছে স্ট্রিং, এ হলো একটা ইন্টিজার ভ্যালু। তো স্ট্রিং এবং ইন্টিজার ভ্যালুর যে ডেটা টাইপের ব্যাপারটা এটা পরে আসবো আমি। তো সাধারণভাবে বোঝার চেষ্টা করেন যে এ কিন্তু আসলে বি না, এই কথাটাই সঠিক, এই স্টেটমেন্টটা সঠিক, সুতরাং ও ট্রু দিবে। দেখেন ট্রু আসছে। তো এটা হলো ইজ নট অপারেটর গেল। এবার হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। দেখেন প্রেসিডেন্ট আমরা বলি না আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কেন বলি? প্রেসিডেন্ট মানে তার বক্তব্য, তার প্রায়োরিটি সবার উপরে। তো এখানেও অনেকটা ওইরকমই বিষয়টা, যে এখানে অনেকগুলো অপারেটরস আছে, আমার কোন অপারেটরের প্রায়োরিটি সবার আগে। এখানে ক্যালকুলেশনের ক্ষেত্রে কোন অপারেটরের প্রায়োরিটি সবার আগে আমরা বুঝতে পারবো। ছোটবেলায় আমরা বদমাস বা এরকম ব্র্যাকেট আগে, তারপরে হচ্ছে ডিভিশন, এভাবে গ্র্যাজুয়ালি আমরা শিখছি না? তো ওই জিনিসটাই এখানে হচ্ছে। তো এখানে যেটা হচ্ছে সবার আগে আমার ব্র্যাকেটের কাজ করবে। তো ব্র্যাকেটের ভিতরে কি আছে? 1+1, এই 2টা আগে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে আমার এক্সপোনেন্ট, মানে আমার যেই পাওয়ারের যে কাজটা। ধরেন 2 স্কোয়ার আছে, এখানে যদি 4 স্কোয়ার, মানে 2 এর উপরে টু দি পাওয়ার 4, তাই তো? এখানে আগেই টু দি পাওয়ার 4 এর কাজটা আগে হয়ে যাবে। তারপরে যদি আমার এখানে ফ্লোর ডিভিশনের কাজ থাকে সেটা হবে, তারপর ডিভিশনের কাজ হবে, তারপর গুণের কাজ হবে, আর তারপরে হচ্ছে আমার ভাগের কাজ হবে। যদি এই দুইটার মধ্যে আসে তাহলে আগে আমার ফ্লোর ডিভিশনের কাজ হবে, তারপরে হচ্ছে মানে তারপরে কি হবে এখানে, তারপরে ডিভিশনের কাজ হবে। এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অপারেশন ইজ প্রেফার্ড নেক্সট। তো এখানে তারপরে এখানে কি হচ্ছে দেখেন, এখানে মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে পরে, তাই না? তারপর মাল্টিপ্লিকেশনের কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ, তারপরে প্লাসের কাজ হবে, তারপরে মাইনাসের কাজ হবে। তো এই কাজটা হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে হচ্ছে আপনার এখানে কি বলে পাওয়ারের কাজটা হয়ে যাবে। পাওয়ারের কাজ হওয়ার পর এখানে যে ফ্লোর ডিভিশনের কাজ হবে, তারপরে হচ্ছে সবকিছু হওয়ার পরে এখানে যোগের কাজটা হয়ে যাবে, তারপরে বিয়োগের কাজ হবে। এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়। তো আমরা যখন কোনো ক্যালকুলেশন করব তখন তো এভাবেই ক্যালকুলেশন করব। হ্যাঁ, কারণ দেখা গেছে এই জিনিসটা, এই প্রেসিডেন্সের যে বিষয়টা, এই ব্যাপারটা যদি আমরা অপারেটরের ক্ষেত্রে মাথায় না রাখি, তো অনেক সময় দেখা যাবে আমাদেরকে ভুল ক্যালকুলেশন দিয়ে দেবে, তখন এটা একটা সমস্যা, তাই না? এই হচ্ছে বিষয়। তো সহজ কথা আর একবার বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেটের কাজ আগে হবে, মানে প্যারেন্থেসিস আর কি। তারপর হচ্ছে আমার পাওয়ারের যেটা এক্সপোনেনশন, তারপরে যদিও সেখানে আমার ডিভিশন আর যদি আপনার ফ্লোর ডিভিশনের ব্যাপার থাকে, ফ্লোর ডিভিশনটা আগে হবে। আর যদি সেখানে আপনার কি বলে গুণ এবং ভাগের ব্যাপার থাকে, তাহলে ডিভিশন হয়ে যাওয়ার পর গুণ হওয়ার পর আপনার প্লাস থাকলে, মানে অ্যাডিশন থাকলে অ্যাডিশনের কাজটা আগে হবে, তারপরে হচ্ছে মাইনাসেরটা, এভাবে করে শেষ হবে।
তো এই হচ্ছে প্রেসিডেন্সের বিষয়। তো আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট আমার মনে হয় আমাদের ভ্যারিয়েবল এবং অপারেটরস এর সেশন শেষ। তো আপনারা অনেক কিছু শিখলেন আলহামদুলিল্লাহ, এবং আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাকে আপনাদের ফিডব্যাক জানাবেন। ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে এবং আমরা অনেক এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।